আজকে আমি আবার নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ। তো আজকে আমরা এই বই থেকে 14 পাতার পর থেকে সলভ করব। এর আগের ভিডিওতে দুটো ভিডিও আমি বানিয়েছি এই বইটা থেকে। একটা হচ্ছে পার্ট 1 আমি 1 থেকে 6 পেজ সলভ করেছি, আর একটা হচ্ছে আমি 7 থেকে 14 পেজ পর্যন্ত সলভ করেছি। আজকে আমরা 15 পেজ থেকে একদম লাস্ট অব্দি সলভ করব। তো যারা যারা আগের দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি ডিসক্রিপশন বক্সে দেখো একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে নিও, কারণ আমি ওই পেজে বিভিন্ন সাবজেক্টের নোটস বানিয়ে থাকি। যারা 2024 সালে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমি বিভিন্ন রকম নোটস বানাচ্ছি, এবং সেই নোটসগুলো যাতে তোমরা ভালোভাবে পেতে পারো এবং ভালোভাবে পড়ে যাতে পরীক্ষায় ভালোভাবে পাস করতে পারো, সেই জন্য ওই পেজটাকে ফলো করে রেখে দাও। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। 15 পেজে তো আমাদের কিছু রাইটিং রয়েছে, কিন্তু রাইটিং তো এখন আমরা করব না, আমরা তো জাস্ট গ্রামার সলভ করছি। তাহলে আমরা 16 পেজে দেখি কি আছে। 16 পেজে লেসন 7-এ আমাদের অ্যাক্টিভিটি 1-এ বলেছে যে এই সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলা হয়েছে। মানে এখানে আমাদের পাশে যেরকম ডিরেকশন দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে এটা সলভ জুড়তে হবে আর কি সেন্টেন্সগুলোকে। তো প্রথমে আছে দ্য গার্ল ওয়াজ ভেরি স্ট্রং, শি কুড নট বি ডিফিটেড। মেয়েটি খুবই শক্তিশালী, তাকে হারানো যাবে না। এটাকে ইনফিনিটিভ ইউজ করে জুড়তে বলেছে। তো ইনফিনিটিভ মানে হচ্ছে টু। যখনই দেখবে যে কোথাও ইউজ ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলা হয়েছে তখন বুঝবে সেটা টু দিয়ে জয়েন করতে হবে। তাহলে দ্য গার্ল ওয়াজ, এখানে দেখো ভেরির জায়গায় আমরা টু বসাবো, TOO, মানে অনেকটাই শক্তিশালী, ঠিক আছে। আর এইখানে কুড নটের পরিবর্তে আমরা টু বসাবো। এখানে ভেরির জায়গায় TOO বসাবো, আর এখানে কুড নটের পরিবর্তে শুধু TO2 বসাবো, ইনফিনিটিভ যেটা আর কি। তাহলেই আমাদের সেন্টেন্সটা জয়েন হয়ে যাবে। তাহলে দ্য গার্ল ওয়াজ টু স্ট্রং টু বি ডিফিটেড, মেয়েটা হারানোর জন্য অত্যন্ত শক্তিশালী, মানে ওকে হারানোই যাবে না। তারপরে কি আছে, দ্য টিচার ইজ লেট, দিস ইজ আনইউজুয়াল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে আমাদেরকে WH ওয়ার্ড দিয়ে যোগ করতে হবে। তো এটা হবে দ্য টিচার ইজ লেট হুইচ ইজ আনইউজুয়াল। তারপর হচ্ছে আই মেট রাস্কিন বন্ড, হি ইজ এ শর্ট স্টোরি রাইটার অ্যান্ড অ্যান এসেইস্ট। এটাকে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে। তাহলে এটা হবে আই মেট রাস্কিন বন্ড, এ শর্ট স্টোরি রাইটার অ্যান্ড অ্যান এসেইস্ট। দ্য বয় ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, হি রোজ হাই ইন লাইফ। ছেলেটা খুবই কঠোর পরিশ্রমী, সে জীবনে অনেক উন্নতি করবে। এটাকে পার্টিসিপল দিতে বলেছে। তো পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে ING যোগ করা। তো এখানে দেখো ওয়াজটা যেহেতু আমাদের বি ভার্ব, তাহলে আমরা এখানে বি নেবো একটা। যেহেতু আমরা এরকম করছি যে খুব কঠোর পরিশ্রমী হওয়ায় ছেলেটা অনেক উন্নতি করবে, তাহলে এখানে আমরা একটা বিইং নিয়ে আসবো, BEING, বিইং হার্ড ওয়ার্কিং। বা এখানে একটা ভেরি হবে, আমি এখানে ভেরিটা দিতে ভুলে গেছি। বিইং ভেরি হার্ড ওয়ার্কিং, দ্য বয় রোজ হাই ইন লাইফ, দ্য ক্যাপ্টেন ওয়াজ কিল্ড, দ্য মেন আন্ডার হিম ওয়ার স্ক্যাটার্ড। এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে। তো এখানেও আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করবো, বিইং দ্য ক্যাপ্টেন কিল্ড, দ্য ম্যান আন্ডার হিম ওয়ার স্ক্যাটার্ড। হি রিসিভড সাম চ্যারিটি, হি ব্লেসড দ্য অর্গানাইজেশনস। এটাকে প্রিপোজিশন দিয়ে করতে হবে জিরান যোগ করে। তো হি রিসিভড সাম চ্যারিটি টু ব্লেসড দ্য অর্গানাইজেশন, ঠিক আছে। হি রিসিভড সাম চ্যারিটি টু ব্লেসড দ্য অর্গানাইজেশন। তো এরপরে অ্যাক্টিভিটি 2-তে আমাদের যেরকম এক্সারসাইজ আছে এটা তোমাদের জন্য মোটেই ইম্পর্টেন্ট নয়, কারণ এরকম কোনো কোয়েশ্চেন 9 বা 10-এ আসে না। তো এখানে যেগুলো আমি তোমাদেরকে করালাম এগুলো কিন্তু সাধারণত আসে না, জাস্ট আসে হচ্ছে ইউজ ইনফিনিটিভটা, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজটা, আর ইউজ পার্টিসিপেলটা। এই যে 3টে কোয়েশ্চেন এখানে আছে এই 3টেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো কিন্তু না করলেও চলবে। আর এখানে দেখো 17 পেজে একদম প্রথমে একটা গ্রামার আছে, ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন, এটা তো মোটেই লাগবে না। তারপর আছে অ্যাক্টিভিটি 3, এখানে বলেছে ক্লজ যোগ করতে। প্রথমে আছে দ্য কার্ট ক্যারিড স্যাক্স অফ রাইস, দে ওয়ার লুটেড বাই দ্য ডেকয়েটস। এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ সহযোগে যুক্ত করতে বলেছে সেন্টেন্সগুলোকে। তো এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করি, অ্যাডজেক্টিভ ক্লজ হবে হুইচ দিয়ে, মানে WH ওয়ার্ড দিয়ে আর কি। তো এখানে হবে দ্য কার্ট, দেখো আমি ঠিক যেভাবে আন্ডারলাইন করেছি আর যেভাবে লিখেছি আমি ঠিক যেভাবে বলছি সেভাবেই অ্যান্সারটা করতে হবে। তো এটা হবে দ্য কার্ট হুইচ ওয়াজ ক্যারিড স্যাক্স অফ রাইস, ওয়ার লুটেড বাই দ্য ডেকয়েটস। দেটা কিন্তু আর দেবে না। দ্য কার্ট হুইচ ওয়াজ ক্যারিড স্যাক্স অফ রাইস, ওয়ার লুটেড বাই দ্য ডেকয়েটস। উই হার্ড দ্যাট এ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং, দ্য নিউজ অ্যালার্মড আস। এটা নাউন ক্লজ দিয়ে করতে হবে। তো এটা নাউন ক্লজ দিয়ে আমরা জানি যে দ্যাট দিয়ে করতে হয়, তাহলে প্রথমে আমাদের এই সেন্টেন্সটা আমরা প্রথমে লিখবো, দ্য নিউজ অ্যালার্মড আস দ্যাট এ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং। দ্য নিউজ অ্যালার্মড আস দ্যাট এ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং।
তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ আমি অত ভালো করে এখানে লিখে দিইনি যে তোমরা স্ক্রিনশট মারলে বুঝতে পেরে যাবে। তোমরা আমার কথাটা শোনো, আমি যেটা বলছি সেটা শোনো, তাহলে বুঝতে পেরে যাবে অ্যান্সার কী হবে। ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক, চিলড্রেন আর শাউটিং আউটসাইড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে হবে। তাহলে ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক, এটা আমাদের ওয়েন দিয়ে করতে হবে, কারণ আমরা জানি যে অ্যাডভার্বিয়াল সেগুলোকেই আমরা বলবো, টাইম, ফ্রিকোয়েন্সি, ম্যানার, এইসবগুলোকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। তাহলে এখানে আমরা টাইম দিয়ে করব, মানে ওয়েন নিয়ে আসবো একটা। ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক ওয়েন চিলড্রেন আর শাউটিং আউটসাইড, তখন কাজ করা একেবারেই ইম্পসিবল যখন বাচ্চারা বাইরে চিৎকার করছে। তারপর হি ইজ এ প্রিন্স, ট্রাভেল হ্যাজ মেড হিম লিভ হোম, তো এটাকে অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। আমি প্রথমেই বললাম যে অ্যাডজেক্টিভ WH ওয়ার্ড দিয়ে করতে হয়, তো এটা আমরা হুম দিয়ে করব। হি ইজ এ প্রিন্স হুম ট্রাভেল হ্যাজ মেড হিম লিভ হোম। হি হ্যাজ রবড এ ব্যাঙ্ক, ইট ইজ নোন টু এভরিওয়ান, নাউন ক্লজ দিয়ে করলে দ্যাট দিয়ে হবে। ইট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট হি হ্যাজ রবড এ ব্যাঙ্ক। রবার্ট ব্রুস ফেসড মেনি ফেলিয়ার্স, হি ডিড নট স্টপ ট্রাইং, অ্যাডভার্ব দিয়ে করতে হবে। তো এখানে অ্যাডভার্ব দিয়ে যেহেতু করতে হবে, আমরা আবার ওয়েন দিয়ে করবো। রবার্ট ব্রুস ফেসড মেনি ফেলিয়ার্স ওয়েন হি ডিড নট স্টপ ট্রাইং। রবার্ট ব্রুস অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছে, কিন্তু তখনও তিনি মানে চেষ্টা করাটা ছাড়েননি। তো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি 3 এর কোয়েশ্চেনগুলো। তারপর আমাদের আবার 18 পেজে লেসন 8-এ আছে ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সের আছে। এখানে আমাদের এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এইসব করতে হবে। তো প্রথমে আছে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, এটাকে এক্সক্লামেটরি করলে কি হবে, হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, তাই না? আর যদি তোমরা মনে করো এটা হোয়াট দিয়ে করবে, তাহলে হবে হোয়াট আ বিউটিফুল নাইট, দিয়ে এক্সক্লামেটরি সাইন হবে। তারপর আছে হি ডিড নট লিভ ফর লং, অ্যাফার্মেটিভ হবে। তো এটা বলা হয়েছে সে বেশি দিন বাঁচলো না, তাহলে অ্যাফার্মেটিভ কী হবে, সে তাড়াতাড়ি মরে গেল, তাই না? তাহলে এটা এই জায়গাটা আমি একটু ভুল লিখেছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি এটার আনসার হবে হি লাইফ ফর শর্ট, মানে সে বেশি দিন বাঁচলো না, মানে সে বেশি দিনের জন্য বাঁচলো না, সে খুব কম সময়ের জন্য বাঁচলো, ঠিক আছে? তাহলে হি লাইফ ফর শর্ট। অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড ইট স্টার্টেড রেইনিং, নেগেটিভ সেন্টেন্সে করলে এটা কি হবে, নো সুনার দিয়ে করবো। আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে সেটা আমরা নো সুন অ্যাজ দিয়ে করতে পারি। তাহলে এখানে আমরা করব নো সুনার হ্যাড হি অ্যারাইভড, যেহেতু এখানে অ্যারাইভডের পাস্ট ফর্ম আছে, তাহলে হ্যাড নিয়ে আসতে হবে একটা। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং, নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং। তারপর আছে শি ইজ সিঙ্গিং এ ফোক সং, এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করলে হবে ইজ শি সিঙ্গিং এ ফোক সং, সে কি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে বাউল সঙ্গীত গাইছে এরকম। হোয়াট আ কালারফুল কাইট ইট ইজ, এটা এক্সক্লামেটরিতে আছে, অ্যাসার্টিভ করলে হবে দ্য কাইট ইজ ভেরি বিউটিফুল, ভেরি কালারফুল। দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, একে ইন্টারোগেটিভ করলে কি হবে, হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। তো এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ করলে এরকম হবে। এরপর আমাদের বিদ্যাসাগরকে নিয়ে রিডিং কম্পিটিশন আছে, একটা আনসিন আছে, আর সেটা আছে আমাদের 20 পেজে। তো 20 পেজে আমাদের বিদ্যাসাগরকে নিয়ে মানে উনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা কী কাজে ব্যবহার করা হতো, এখন সেটা কী অবস্থায় আছে, সেখানে কী কী আছে সেই সম্পর্কে আনসিনটা লেখা হয়েছে। তো এখানে আমি আনসিন পড়ে সময় নষ্ট করছি না, আমি জাস্ট কোথা থেকে আনসারগুলো নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন আছে দেখো, ফর হাউ মেনি ইয়ার্স ডিড বিদ্যাসাগর লিভড ইন এ রেন্টেড হাউস ইন কলকাতা, কতগুলো বছর ধরে বিদ্যাসাগর কলকাতাতে ভাড়া বাড়িতে থাকতেন। তো আমাদের ফার্স্ট লাইনেই দেখো লেখা আছে যে বিদ্যাসাগর লিভড ইন এ রেন্টেড হাউস ফর 47 years অফ হিজ লাইফ ইন কলকাতা। এর মানে হচ্ছে বিদ্যাসাগর কলকাতাতে একটা ভাড়া বাড়িতে তার জীবনের 47টা বছর কাটিয়েছেন, আর এই লাইনটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। সেকেন্ডে আছে হোয়াই ডিড হি ফিল দ্য নিড অফ এ স্পেশাস হাউস, কেন তিনি একটা বিশেষ বাড়ির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তো এই ফিলটাকে আমরা ফেল্ট করে দেবো, হি ফেল্ট দ্য নিড অফ এ স্পেশাস হাউস টু keep his collection of 18,000 books and manuscripts in good condition, ঠিক আছে? তাহলে কি বললাম, he felt the need of a spacious house to keep his collection of 18,000 books and manuscripts in good condition. তিনি একটা ভালো বাড়ির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তার 18,000 লেখা বই এবং হাতে লেখা পাণ্ডুলিপিগুলোকে ভালো কন্ডিশনে রাখার জন্য। তারপরে আছে হাউ ডিড হি গো টু সংস্কৃত কলেজ ফ্রম হিজ হাউস, কেমন করে তিনি তার বাড়ি থেকে সংস্কৃত কলেজে যেতেন। তো এখানে আমরা লিখব যে এখানে দেখো লেখা আছে যে হি উড ওয়াক টু হিজ কলেজ এভরি এখানে লেখা আছে হি উড ওয়াক টু হিজ কলেজ এভরি
ডে, তিনি প্রতিদিন হেঁটেই কলেজ যেতেন। তাহলে আমরা এখানে উড না লিখে ইউজড লিখবো। ইউজ টু, হি ইউজড টু ওয়াক, হি ইউজড টু ওয়াক টু গো সংস্কৃত কলেজ ফ্রম হিজ হাউস। তাহলে আমাদের আনসার হবে হি ইউজড টু ওয়াক টু গো সংস্কৃত কলেজ ফ্রম হিজ হাউস। আরেকবার বলি, হি ইউজড টু ওয়াক টু go to Sanskrit college from his house. How were the 2 rooms on the first floor used and how are they being used now? তার বাড়ির দুটো রুম এবং ফার্স্ট ফ্লোরটা কিসের জন্য এখন ইউজ করা হয় আর কেন ইউজ করা হতো আগে। তো এটাকে আমরা লিখব, the 2 rooms on the first floor which were personal used by him now display the documentary evidences of his life and times. ওই দুটো রুম তিনি পার্সোনালি ইউজ করে থাকতেন, সেই রুমটাকে এখন বর্তমানে অনেক ডকুমেন্টারি এভিডেন্সেস রাখার জন্য, তার জীবন এবং তার সময়কার অনেক তথ্যাবলী রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে 5 নম্বর কোয়েশ্চেন আছে, ওয়েন ক্যান এ ভিজিটর ভিজিট বিদ্যাসাগরস হাউস। এখানে দেখো লেখা আছে যে দ্য হাউস ইজ ওপেন টু ভিজিটার্স অন অল উইকডেজ, এ ভিজিট উইল সার্টেনলি বি ইন্সপায়ারিং। এটা না লিখলেও চলবে, এখানে লেখা আছে যে সপ্তাহে প্রত্যেকটা দিনই ভিজিটরদের জন্য এই বাড়িটা খোলা। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে দ্য হাউস, এটাই আমাদের আনসার এই কোয়েশ্চেনটার। তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো এটা হবে বিদ্যাসাগর ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে যে অ্যাজ হি ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ। তারপরে আছে বিদ্যাসাগর নিডেড এ স্পেশাস হাউস টু কিপ হিজ কালেকশন অফ বুকস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস। এটা আমি অনেক আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে আছে মেনি কালেকশন বুকস আর ডোনেটেড টু দ্য বঙ্গীয় সাহিত্য পরিষদ। এখানে আছে দেখো, এখানে আছে যে ইনভ্যালুয়েবল কালেকশন অফ বুকস ওয়াজ ডোনেটেড টু দ্য বঙ্গীয় সাহিত্য পরিষদ। তো এখান থেকে আমরা এটাকে ফিল আপ করলাম। দ্য an annex building is being built at the back of the house. এখানে দেখো লেখা আছে যে an annex is being built at the back of the house, সেই জন্য আমরা এখানে annex লিখেছি। তারপরে আছে the 2 rooms display the documentary evidences of his life and times, তার সময়কার এবং তার জীবনের বিভিন্ন তথ্যাবলী এখানে রাখা হয়েছে। তো এটা ছিল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে আমাদের এখানে ট্রু ফলস আছে। প্রথমে আছে বিদ্যাসাগর ফেল্ট দ্য নিড টু প্রিজার্ভ হিজ রিচ কালেকশনস অফ বুক। তো এখানে ট্রু হবে, কারণ সত্যি বিদ্যাসাগরের মনে হয়েছিল যে তার যে সমস্ত উৎকৃষ্টতর বইগুলো রয়েছে সেগুলোকে ভালো কন্ডিশনে অন্য কোনো একটা ভালো বাড়িতে রাখা উচিত। তো আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি লিখব, এখানে লিখব যে হি হাউএভার ফেল্ট দ্য নিড টু বিল্ড এ স্পেশাস হাউস টু কিপ হিজ কালেকশন অফ 18,000 বুকস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস ইন গুড কন্ডিশন। নেক্সট আছে হিজ হাউস ওয়াজ ভিজিটেড বাই মেনি ফেমাস পিপল আফটার হিজ ডেথ। এটা কিন্তু ট্রু, কারণ অনেক বিখ্যাত মানুষই তার মৃত্যুর পর তার বাড়িটাকে ভ্রমণ করেছে। এখানে দেখো লেখা আছে যে মেনি ফেমাস পিপল ভিজিটেড হিজ হাউস ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড অলসো আফটার হিজ ডেথ। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে, এটাকে আমি ভুল করে ফলস লিখে দিয়েছিলাম, কিন্তু এটা ট্রু হবে। তারপরে আছে দ্য ভোকেশনাল সেন্টার ফর ওমেন হ্যাজ বিন শিফটেড এলসওয়্যার। তো মেয়েদের জন্য যেটা তৈরি করা হয়েছিল, যে বৃত্তিমূলক একটা জায়গা তৈরি করা হয়েছিল, সেটাকে অন্য জায়গায় শিফট করা হয়েছে। তো এটা হচ্ছে ফলস। এখানে আমাদের প্যাসেজে বলা আছে যে এখানে আছে the vocational center will be shifted and then the main house will have a library and a museum. এখানে বলা হয়েছে যে মেয়েদের জন্য যে ভোকেশনাল সেন্টারটা তৈরি করা হয়েছে সেটা শিফট করা হবে, will be shifted, has been shifted কিন্তু বলেনি, তাই জন্য এটা ফলস। তারপরে কি বলেছে, দ্য হাউস ইজ ওপেন টু ভিজিটার্স অন অল উইকডেজ। ওই প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিনই ভিজিটারদের জন্য খোলা। তো এটা হচ্ছে সত্যি, কারণ এখানে আমরা দেখেছি যে প্রত্যেক দিনই বিদ্যাসাগরের বাড়িটা খোলা। দ্য হাউস ইজ ওপেন টু ভিজিটার্স অন অল উইকডেজ, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে, বিদ্যাসাগরস ইনভ্যালুয়েবল বুকস ওয়্যার ডোনেটেড টু বঙ্গীয় সাহিত্য পরিষদ। এটা ট্রু হবে, কারণ এইখানে দেখো আছে যে later when the house was taken over by outsiders from his descendants, his invaluable collection of books was
ডোনেটেড টু দ্য বঙ্গ সাহিত্য পরিষদ ওয়্যার ইট ইজ ফাউন্ড টু দিস ডে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে এখানে আমাদের ভোকাবুলারি আছে। ডকুমেন্ট রিটেন বাই হ্যান্ড, এটা হচ্ছে পাণ্ডুলিপি বলা হয় বাংলাতে, তাহলে এটা হবে ম্যানুস্ক্রিপ্ট। প্রুফস মানে প্রমাণপত্র, তাহলে এটা হচ্ছে এভিডেন্স। হ্যাভিং এ লট অফ স্পেস মানে স্পেশাস। এক্সটেনশন মানে হচ্ছে অ্যানেক্স, বিস্তৃত। আর এগুলো কোথায় আছে? এখানে দেখো আছে স্পেশাস মানে একটু ভালো জায়গা আর কি। এখানে আছে অ্যানেক্স, এখানে আছে ম্যানুস্ক্রিপ্টস, এইটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টস, আর এখানে হচ্ছে এভিডেন্স, এই যে এভিডেন্স। তাহলে এই ছিল আমাদের প্যাসেজ 1-এর আনসিন। আর এখানে প্যাসেজ 2-তে একটা রিপোর্ট মতন দেওয়া হয়েছে যে এখানে একটা জায়গা, একটা বিল্ডিংয়ে আই থিঙ্ক একজন মহিলা এবং তার নাতনি শুয়েছিলেন, তো সেই সময় সেটা ভেঙে পড়ে যায়। বিল্ডিংটা অনেক দিনের পুরনো ছিল, সেই জন্য ভেঙে পড়ে গেছে। তো এটা থেকে আমরা আনসিনটা সলভ করব। প্রথমে আছে দ্য চাইল্ড অ্যান্ড হার গ্র্যান্ডমাদার ওয়াজ স্লিপিং অন দ্য গ্রাউন্ড ফ্লোর, কারণ এখানে দেখো লেখা আছে যে এ ওম্যান অ্যান্ড হার 3-year-old গ্র্যান্ডডটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর, তাই জন্য এটা গ্রাউন্ড ফ্লোরই হবে। তারপরে লেখা আছে সৃজিকাস প্যারেন্টস ওয়্যার অন দ্য, এটা ফার্স্ট ফ্লোর হবে, কারণ এখানে লেখা আছে যে গ্রাউন্ড ফ্লোর অফ এ 2-story বিল্ডিং ইন আহিরিতলা ওয়েন এ পার্ট অফ দ্য রেইন সোকড। এখানে দেখো লেখা আছে যে সৃজিকা ওয়্যার ক্রাশড আন্ডার দ্য ডেব্রিস অফ দ্য ফার্স্ট ফ্লোর, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা ফার্স্ট ফ্লোরে ছিল। তারপরে দ্য বিল্ডিং ওয়াজ ডিক্লেয়ার ডেঞ্জারাস বাই কেএমসি। কেএমসি মানে হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে দেখো লেখা আছে যে হোয়েন এ বিল্ডিং ইজ ডিক্লেয়ার ডেঞ্জারাস বাই কেএমসি, তাহলে কেএমসি থেকে এটা ডিক্লেয়ার করেছে যেটা ডেঞ্জারাস। দ্য বিল্ডিং হ্যাড নট আন্ডারগন বা এনি রিপেয়ার্স, তো এখানে লেখা আছে যে বিল্ডিংটা অনেকদিন ধরে কোনো রিপেয়ার্স হয়নি, কতদিন ধরে, তো এটা হবে ডিকেডস, কারণ এখানে দেখো লেখা আছে যে হ্যাড নট আন্ডারগন রিপেয়ার্স ফর ডিকেডস, এটা মানে শতাব্দী ধরে এটার কোনো সংস্করণ হয়নি। তারপর আছে টোটাল নাম্বার অফ পার্সনস রেস্কিউড ফ্রম দ্য সাইট ওয়াজ, এটা হবে 12, কারণ এখানে দেখো লেখা আছে যে ফাউন্ড দ্যাট এ লার্জ পার্ট অফ দ্য বিল্ডিং অ্যাট 9 আর আহিরিতলা স্ট্রিট হ্যাড caved in. The owner of the house and his 2 sons used to live on the premises before moving out, residents of the locality said. মানে প্রথমে এখানে আছে যে অ্যাপার্ট ফ্রম দ্য 4 মেম্বার্স, ঠিক আছে, 4জন মেম্বার ছিল সেম ফ্যামিলি, ওরা আর কি ওই ওয়ালের জন্য অ্যাডজয়নিং বিল্ডিংয়ের ওই ওয়ালটার জন্য ইনজুর্ড হয়েছে। আর এইখানে আরও 9জন মানুষ, এখানে আরও এইখানে লেখা আছে যে 4 মেম্বার্স, প্রথমে ওদের একই ফ্যামিলির 4 মেম্বার্স প্রথমে ইনজিওর্ড হয়েছে। তারপর এখানে আছে অ্যাটলিস্ট 8 আদার্স ওয়ার রেস্কিউড বাই ব্রেকিং দ্য ওয়াল, মানে 8জনকে রেস্কিউ করা গেছে আর তার আগে 4জনকে রেস্কিউ করা হয়েছে। তাহলে এখানে লেখা আছে যে কতজন মানুষকে মোট রেস্কিউ করা হয়েছিল, তাহলে প্রথমে 4জন তারপরে 8জন, মোট মিলিয়ে হচ্ছে 12জন, সেই জন্য এখানে আমরা 12-এ টিক মেরেছি। তারপরে ট্রু ফলসে প্রথমটা আছে দ্য কলাপস বিল্ডিং ওয়াজ মাল্টি স্টোরিড ওয়ান, তো এটা হবে ফলস, কারণ ওইটা মাল্টি স্টোরিড মানে অনেকগুলো ঘরের বিল্ডিং ছিল না, ওটা জাস্ট টু স্টোরিড ছিল। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট প্রথমেই একদম আছে, এ ওম্যান অ্যান্ড হার 3-year-old গ্র্যান্ডডটার ওয়্যার স্লিপিং অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ এ 2-storied বিল্ডিংস, তার মানে এটা মাল্টি স্টোরিড ছিল না। আর এখান থেকে এতটাই হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট আছে দ্য বিল্ডিং কলাপসড অ্যারাউন্ড মিডনাইট, এটা মিডনাইটে ঘটেছিল, কিন্তু এটা ফলস, কারণ এটা মিডনাইটে ঘটেনি, এটা ওখানে টাইমটা দেওয়া আছে, এটা ভোর 6:45-এর দিকে হয়েছিল, কারণ এখানে দেখো লেখা আছে নাইবার সেড দ্যাট দে হার্ড এ ভেরি লাউড ক্র্যাশিং সাউন্ড অ্যারাউন্ড 6:45 AM, তারা 6:45-এর দিকে একটা বিশাল বড় একটা কিছু ভেঙে পড়ার আওয়াজ পেয়েছিল, তাই জন্য এটা মধ্যরাত্রিতে হয়নি, এটা ভোরবেলা 6:45-এর সময় হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে দ্য ওনার অফ দ্য হাউস ওয়াজ অলসো ইনজিওর্ড ইন দ্য মিশআপ, তো এটা ফলস হবে, কারণ ওনার আর তার 2 বাচ্চা তখন বাইরে গিয়েছিলেন, সেই জন্য তখন তাদের কোনো রকম ক্ষতি হয়নি। এখানে দেখো লেখা আছে দ্য ওনার অফ দ্য হাউস অ্যান্ড হিজ 2 sons ইউজ টু লিভ অন দ্য প্রিমাইসেস বিফোর মুভিং অকুপেন্টস টু মুভ আউট। বিফোর মুভিং আউট রেসিডেন্টস অফ দ্য লোকালিটি সেড, মানে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট ডিড দ্য নাইবর হিয়ার ইন দ্য মর্নিং, নাইবররা প্রতিবেশীরা সকালবেলাতে কি শুনেছিল, তো এটা হবে নাইবর সেড they heard a very loud crashing sound around 6:45 AM and found that a large part of the building at 9 আহিরিতলা street had caved in, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের আনসার।
সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ক্যান দ্য পুলিশ ডু টু মুভ দ্য অকুপেন্টস আউট অফ সাচ বিল্ডিংস। তো এটা হবে প্রথমে আমরা এই উইর জায়গায় এখানে আমরা দ্য পুলিশ লিখবো। পুলিশ অ্যান্ড সিভিক অফিসিয়ালস হ্যাড লং বিন রিকোয়েস্টিং দ্য আদার অকুপেন্টস টু মুভ আউট। এইটুকু লেখার পর আবার লিখবো যে দে ক্যান অনলি রিকোয়েস্ট দেম টু এভাকুয়েট হোয়েন এ বিল্ডিং ইজ ডিক্লেয়ার ডেঞ্জারাস বাই কেএমসি। এইটুকু লিখলেই হবে। তারপরে থার্ড কোয়েশ্চেন আছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য বিল্ডিং ডিক্লেয়ার ডেঞ্জারাস। কোন বছরে এই বিল্ডিংটাকে ডেঞ্জারাস বলে গণ্য করা হয়েছিল। তো এখানে আমরা লিখবো ইন 2012 দ্য বিল্ডিং ওয়াজ ডিক্লেয়ার ডেঞ্জারাস। 2012 কেন বলছি, এখানে দেখো 2021 সালে আমাদের রিপোর্টটা পোস্ট হয়েছে, আর এইখানে দেখো লেখা আছে যে এখানে দেখো লেখা আছে 9 ইয়ার্স এগো এটাকে ডেঞ্জারাস বলে ঘোষণা করা হয়েছিল। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এটাকে 9 বছর আগে ঘোষণা করেছিল ডেঞ্জারাস বলে। তাহলে 2021 সাল থেকে 9 বছর বিয়োগ করলে আমাদের 12 বছর পাওয়া যাচ্ছে। তাহলে 12 বছর আগে 12 বছর বলছি, 2012 সাল পাওয়া যাচ্ছে। তাহলে 2012 সালে এটাকে ডেঞ্জারাস বলে ঘোষণা করা হয়েছিল। 4 নম্বর কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য কলাপসড বিল্ডিং। ওই ভেঙে পড়া বিল্ডিংটার বয়স কত ছিল। তো এখানে হবে দ্য এজ অফ দ্য কলাপসড বিল্ডিং ইজ অ্যাটলিস্ট 100 ইয়ার্স। 100 বছর বয়স হবে ওই বিল্ডিংটার। এইখানেই দেখো লেখা আছে যে দ্য নাইবারহুড সেইড দ্যাট ইট ওয়াজ অ্যাট লিস্ট 100 ইয়ার্স ওল্ড, মানে ওই বিল্ডিংটার 100 বছর প্রায় বয়স। তারপরে আছে হাউ ডিড দ্য পুলিশ রেস্কিউ ফ্রম দ্য সাইট। কি করে পুলিশ এই সাইটটাকে রেস্কিউ করলো। তো এখান থেকে এতটা হচ্ছে আমাদের আনসার হবে দ্য পুলিশ সেইড দ্য অ্যাপার্ট ফ্রম দ্য 4 মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি অ্যাট লিস্ট 8 আদার্স ওয়ার রেস্কিউড বাই ব্রেকিং দ্য ওয়াল অফ অ্যান অ্যাডজয়নিং বিল্ডিং। আরেকটা ওর গা লাগোয়া যে আরেকটা বিল্ডিং ছিল সেইটার দেওয়াল ভেঙে বাদবাকি লোকজনকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। ভোকাবুলারি 4টে আছে। প্রথম আছে ইন এ স্টেট অফ রুইন, ধ্বংসাবশেষকে আমরা ডিলাপিডেটেড বলবো। স্ক্যাটার্ড পিসেস অফ রাবিশকে আমরা ডেব্রিস বলবো। নেক্সট টু অ্যান্ড জয়েন্ট উইথকে আমরা অ্যাডজয়নিং বলবো। রিমুভ ফ্রম এ প্লেস অফ ডেঞ্জারকে আমরা এভাকুয়েট বলবো। আর এই শব্দগুলো দেখো এখানে আছে, এই যে ডিলাপিডেটেড, আর এইখানে আছে ডেব্রিস, এইখানে আছে অ্যাডজয়নিং, আর এইখানে আছে এভাকুয়েট। তাহলে এখানে সবকটা ওয়ার্ড আমরা খুঁজে পেয়ে গেলাম। আর মোটামুটি আমাদের শিখন সেতুর যে কটা কোয়েশ্চেন ছিল আমি বলেছিলাম যে 1 থেকে 22 পেজ পর্যন্ত যা যা আছে শিখন সেতুর মধ্যে সেগুলো আমরা সব সলভ করে নেবো। 3টে পার্টে এসে অ্যাটলিস্ট আমাদের ভিডিও শেষ হয়েছে। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও, তোমাদের পরীক্ষার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, একটা করে লাইক করে দিও।